আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের সবার শেষ অধ্যায় এবং সবার শেষ অধ্যায় হচ্ছে দেখো পরিবেশ ও বাস্তুতন্ত্র। এই একটি অধ্যায় আমি কিন্তু খুব গুরুত্ব দিয়ে আমি সবসময় চেষ্টা করি এই টপিকসটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে অনুধাবন করতে। আশা করি তোমরাও ঠিক একই রকমভাবে খুবই মনোযোগ দিয়ে এই টপিকসটা বোঝার চেষ্টা করবে। এই যে আমি বললাম পরিবেশ ও বাস্তুতন্ত্র, তোমরা কিন্তু সেই ক্লাস 1-2 থেকে আমরা কিন্তু পরিবেশ কাকে বলে নিয়ে অনেক প্রশ্ন, প্রায় একই রকম প্রশ্ন আমরা পড়ার চেষ্টা করেছি। পরিবেশ মানে কি আসলে? পরিবেশ আমরা যে সংজ্ঞাটা পড়েছিলাম, পরিবেশ হচ্ছে দেখো এই পৃথিবীতে নির্দিষ্ট একটি এলাকায়, খেয়াল করে দেখো, জীব এবং জড় উপাদান নিয়ে যে একটি জায়গা গঠিত, তাকে আমরা কিন্তু কি বলেছিলাম? পরিবেশ। তাহলে এখন আসি পরিবেশের মধ্যে এই পৃথিবীতে আমরা কিন্তু মূলত জীব এবং অজীব অথবা জড় উপাদান নিয়ে মূলত কিন্তু একটি নির্দিষ্ট এলাকায় যেহেতু পরিবেশ গঠিত হয়, তাহলে আমি প্রথমে দেখি এই পৃথিবীতে এই যে বললাম পরিবেশ বিভিন্ন রকম উপাদান নিয়ে পরিবেশ গঠিত। তাহলে আমি 3টি উপাদানের নাম লিখে রেখেছি। দেখো, একটি হচ্ছে দেখো স্বাদু পানির পরিবেশ। স্বাদু পানি মানে এই যে তোমাদের কাপ্তাই লেক কিংবা আমাদের পার্শ্ববর্তী যে লেক, ওই কাপ্তাই লেক কিন্তু মূলত স্বাদু পানি অথবা মিঠা পানির যে আবাসস্থল। এরপর হচ্ছে লোনা পানি। লোনা পানি কোনটা? তাহলে এই যে লোনা পানি হচ্ছে সমুদ্র। বলা হয়ে থাকে আমাদের পৃথিবীর অর্ধেক অংশ কিন্তু বিশাল সমুদ্র নিয়ে আচ্ছাদিত। তাহলে এই লোনা পানির পরিবেশের সাথে স্বাদু পানির পরিবেশ, স্বাদু পানিতে যে ধরনের মাছ কিংবা অন্যান্য উপাদান যে আছে, এর সাথে কিন্তু লোনা পানি অথবা লবণাক্ত পানির জীবের সাথে কোনো মিল নেই। এবং সবার শেষে হচ্ছে স্থল। তাহলে স্থলের মধ্যে কি আছে দেখো, আমি যদি স্থল অথবা মাটি নিয়ে চিন্তা করি, এই পৃথিবীতে বিভিন্ন রকম উপাদান আছে। যেমন ধরো মরুভূমি। মরুভূমির ক্ষেত্রে আমি বলতে পারি, মরুভূমির ক্ষেত্রে আমি বলা যায় যে বিভিন্ন রকম ক্যাকটাস থেকে শুরু করে বিভিন্ন রকম উপাদান হচ্ছে মরুভূমি। 2 নাম্বার হচ্ছে দেখো বরফ। তাহলে বরফ অথবা তুন্দ্রা অঞ্চল। এই যে আমি তুন্দ্রা অঞ্চল বললাম, এখানে বরফের মধ্যে কিন্তু সবুজের আবাসস্থল খুবই কম। ঠিক একই রকম মরুভূমির মধ্যেও কিন্তু উদ্ভিদের সম্প্রদায় অথবা উদ্ভিদের আবাসস্থল খুবই কম। এরপর হচ্ছে আমাদের মতো উপমহাদেশ বলো, এখানে তুলনামূলকভাবে উদ্ভিদ সম্প্রদায় অথবা উদ্ভিদের প্রজাতি আরো বেশি ভিন্ন রূপে অবস্থান করে। আমি এত কিছু বলার মানেটা কি? আমার এত কিছু বলার মানে হচ্ছে আমার হেডলাইন যেহেতু পরিবেশ ও বাস্তুতন্ত্র, তাহলে পরিবেশ নিয়ে আমি একটু করে পড়লাম। এরপর পড়বো কিন্তু আমি বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্র মানে কি? নির্দিষ্ট একটি এলাকার মধ্যে নির্দিষ্ট একটি পরিবেশে জীব এবং অজীব সম্প্রদায়ের মধ্যে যে আবাসস্থল অথবা যে উপাদানটি গড়ে ওঠে, তাকে আমি কি বলবো? বাস্তুতন্ত্র। ঠিক আছে? তাহলে এখন আসি বাস্তুতন্ত্রের সংজ্ঞা। এখানে বাস্তুতন্ত্রের সংজ্ঞা দেখো, এখানে কি দেওয়া আছে, যে কোনো একটি পরিবেশের, এই পরিবেশটি হতে পারে বরফের মধ্যে অথবা মরুভূমির মধ্যে অথবা আমাদের মতো নাতিশীতোষ্ণ অঞ্চলে। তাহলে এখানে কি দেওয়া আছে দেখো, যে কোনো একটি পরিবেশের অজীব এবং জীব উপাদান সমূহের মধ্যে পারস্পরিক ক্রিয়া বিক্রিয়া অথবা পারস্পরিক যে মিথস্ক্রিয়া, ইন্টারনাল যে রিলেশন, এই ইন্টারনাল রিলেশন থাকতে হবে এবং পরস্পরের মধ্যে আদান প্রদান থাকতে হবে এবং ইত্যাদির মাধ্যমে যে পরিবেশে যে তন্ত্র গড়ে ওঠে, তাকে কিন্তু আমি বলবো বাস্তুতন্ত্র। তাহলে আমি আবার বাস্তুতন্ত্র নিয়ে বলছি। দেখো, যে কোনো একটি পরিবেশের অজীব এবং জীব উপাদান সমূহের মধ্যে পারস্পরিক ক্রিয়া বিক্রিয়া, আদান প্রদান ইত্যাদিকে একসাথে আমি কি বলবো? বাস্তুতন্ত্র। আশা করি পরিবেশ সম্পর্কে জানলাম। আমাদের এই পৃথিবীতে যে বিভিন্ন রকম পরিবেশ আছে, এটা নিয়েও জানলাম। এরপর আমার পরবর্তী টপিক কি ছিল? বাস্তুতন্ত্র। এখন আসি খুবই গুরুত্বপূর্ণ উপাদান, বাস্তুতন্ত্রের উপাদান। এই যে তুমি একটু চিন্তা করে দেখো, অ্যাটলিস্ট তোমাদের লেকার্সের পরিবেশটা চিন্তা করে দেখো। এখানে আমাদের যে নির্দিষ্ট একটি এলাকায়
অনেকগুলি গাছগাছালি মিলে এর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র পোকামাকড় থেকে শুরু করে বিভিন্ন প্রাণী, এমনকি মানুষ সম্প্রদায় মিলে যে একটি নির্দিষ্ট একটি আবহাওয়া মণ্ডল মিলে যে পরিবেশ গড়ে ওঠে, তাকে কিন্তু আমি বলবো বাস্তুতন্ত্র। ঠিক আছে, এখন দেখি বাস্তুতন্ত্রের উপাদান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু কোনো কিছু করার আগে অবশ্যই আমি কিন্তু সবসময় একটি চার্টের মতো করে টপিকসটা লেখার চেষ্টা করি। অ্যাটলিস্ট ফুল ফরম্যাট অথবা সব কিছু কি হয়ে যাবে আমার চোখের সামনে ভেসে আসবে। ঠিক আছে, তাহলে আমি তোমাদের বাস্তুতন্ত্রের উপাদান, এটি হচ্ছে পার্ট 2। বাস্তুতন্ত্রের উপাদানের মধ্যে আমি প্রধানত দুইটি উপাদানে বিভক্ত করেছি। একটি হচ্ছে অজীব উপাদান এবং আরেকটি হচ্ছে জীব উপাদান। এখানে কিন্তু আমি প্রথমে যে অজীব উপাদান নিয়ে পড়লাম, এই অজীব উপাদান যেখানে কি নাই, প্রাণের কোনো উপস্থিতি নেই। অজীব উপাদানের মধ্যে আমি কি কি পড়ব? প্রথমটি পড়ব দেখো অজৈব অথবা ভৌত উপাদান, এবং খ নাম্বার পড়ব আমি জৈব উপাদান। তাহলে এখানে অজৈব অথবা ভৌত উপাদান মানেটা কি? আমাদের যে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের মধ্যে, বায়ুমণ্ডল মানে কি? স্থলের মধ্যে যে একটি নির্দিষ্ট একটি আবরণে আবৃত, এই বায়ুমণ্ডলের মধ্যে কি কি আছে একটু দেখি। প্রথমে দেওয়া আছে দেখো খনিজ লবণ, এরপর দেওয়া আছে মাটি, আলো, বায়ু, তাপ, আর্দ্রতা ইত্যাদি মিলে হচ্ছে কিন্তু আমাদের অজীব উপাদানের প্রথম উপাদান অজৈব অথবা ভৌত উপাদান। দ্বিতীয় ক্ষেত্রে আমি পড়ব জৈব উপাদান। আমি কিন্তু প্রথম উপাদান পড়া শুরু করেছি অজৈব উপাদান। দ্বিতীয় ক্ষেত্রে আমি পড়লাম জৈব উপাদান। জৈব উপাদান কোনগুলো? আমি খুব সহজে বলতে পারি কার্বন গঠিত উপাদান। কার্বন গঠিত মানে, যেমন ধরো আমি রান্না করার জন্য চুলাতে আমি এখন কাঠ পোড়াচ্ছি, কালো ধোঁয়া বের হচ্ছে, এটা কিন্তু এক ধরনের জৈব উপাদান। তাহলে আমাদের বইয়ে কি দেওয়া আছে দেখো, জৈব উপাদান কোনগুলো? সকল জীবের মৃত ও গলিত, মৃত অথবা কি উদ্ভিদের কোনো একটি অংশ এবং গলিত দেহাবশেষ মিলে আমি কি গঠিত পাবো? জৈব উপাদান গঠিত। তাহলে আমি প্রথম উপাদান পড়ে ফেললাম অজৈব উপাদান। আশা করি বুঝতে পেরেছি। অজৈব উপাদানকে কয়টি অংশে বিভক্ত করলাম? দুইটি। একটি হচ্ছে অজৈব অথবা ভৌত উপাদান এবং দ্বিতীয় ক্ষেত্রে পড়ব জৈব উপাদান। এখন আসি জীব উপাদান। জীব উপাদান মানে কি? যেসব উপাদানের প্রাণের স্পন্দন আছে অথবা কি প্রাণের জীবীয় বৈশিষ্ট্য আছে, তাকে আমি বলবো কিন্তু জীব উপাদান। জীব উপাদানের ক্ষেত্রে আমি কি বোঝাতে পারছি? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি চার্ট। এই চার্টটি কিন্তু আমরা প্রথমে শুরুতে আমি কিন্তু খাতার মধ্যে লিখে ফেলব। ঠিক আছে, জীব উপাদানের ক্ষেত্রে আমি প্রথম শব্দ ইউজ করলাম ক, উৎপাদক। উৎপাদক শব্দটা খেয়াল করো। উৎপাদক মানে হচ্ছে কোনো কিছু উৎপাদন করা। এই ক্ষেত্রে আমি কি উৎপাদন করব? উৎপাদকের ক্ষেত্রে আমি খুব সহজেই বলতে পারি সূর্যের আলোর উপস্থিতিতে উদ্ভিদ, যেসব উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে এবং কি শর্করা জাতীয় অথবা যে উপাদান অথবা শক্তি তৈরি করে, তাকে আমি কিন্তু বলবো উৎপাদক। তাহলে আমাদের বইয়ে উৎপাদক নিয়ে কি দেওয়া আছে একটু দেখো। সবুজ উদ্ভিদ যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে তারা উৎপাদক নামে পরিচিত। যারা উৎপাদক তারা সূর্যের আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। তাহলে এক্ষেত্রে আমি কিন্তু প্রাণীর কোনো কি নাই, কোনো সংযুক্ত অথবা কোনো অবদান নাই। তাহলে উৎপাদকের ক্ষেত্রে কি বলবো? সরাসরি সূর্যের আলোকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড এবং পানির সহযোগে সালোক সংশ্লেষণ। আমরা এই টপিকটা কিন্তু বিগত ক্লাস 7ও পড়েছিলাম। সালোক সংশ্লেষণ শব্দটা যে প্রক্রিয়ায় শর্করা অথবা কার্বোহাইড্রেট অথবা গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি করতে পারে এবং যারা তৈরি করতে পারে তাদেরকে আমি উৎপাদক বলব।
তাহলে এক্ষেত্রে উদাহরণের ক্ষেত্রে আমি অবশ্যই সরাসরি কি নিয়ে আলোচনা করব? উদ্ভিদ নিয়ে আলোচনা করব। দ্বিতীয় ক্ষেত্রে খাদক। এই যে আমি উৎপাদকের যে উপাদানটি তৈরি হয়েছে এটা সরাসরি যারা গ্রহণ করে তাদেরকে কিন্তু আমি খাদক হিসেবে বর্ণনা করতে পারি। এক্ষেত্রে খাদকের মধ্যে প্রথম স্তরের খাদক, এরপর হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক, এবং এরপর হচ্ছে সবার শেষে তৃতীয় স্তর অথবা সর্বোচ্চ স্তরের খাদক। প্রথম স্তরের খাদক কারা? যেসব প্রাণী যে স্তরে সরাসরি সূর্যের আলোর মাধ্যমে যে উপাদানটি তৈরি হয়, এই উপাদানটি যারা সরাসরি গ্রহণ করে তাদেরকে কিন্তু আমি প্রথম স্তরের খাদক বলবো। যেমন ধরো গরু, ছাগল, এরা কিন্তু সরাসরি কচি লতা পাতা ইত্যাদি ভক্ষণ করে অথবা খায়, তাদেরকে আমি বলবো প্রথম স্তরের খাদক। এখন আসি খাদক প্রথম স্তরে। যে সকল প্রাণী উদ্ভিদভোজী তারাই প্রথম স্তরের খাদক। এরা তৃণভোজী নামেও পরিচিত। তৃণভোজী প্রাণীদের মধ্যে রয়েছে, আমি কিন্তু সরাসরি গরু ছাগল পাশাপাশি বিভিন্ন রকম ঘাস ফড়িং, ছোট ছোট কীট পতঙ্গ থেকে শুরু করে বড় প্রাণী, এরা হচ্ছে প্রথম স্তর। এখন আসি দ্বিতীয় স্তরের খাদক। দ্বিতীয় স্তর খুবই সহজ। যারা প্রথম স্তরকে ভক্ষণ করে তাদেরকে আমি কি বলবো? দ্বিতীয় স্তরের খাদক। তাহলে প্রথম স্তরে যেহেতু ছোট কীট পতঙ্গ থেকে শুরু করে গরু ছাগল আছে, তাহলে দ্বিতীয় স্তরের ক্ষেত্রে উদাহরণ কাদেরকে বলতে পারি? দেখো, যেমন ধরো পাখি ছোট ছোট কীট পতঙ্গ খায়, এরপর হচ্ছে ব্যাঙ এবং মানুষ। এখন দেখি এদের আরেকটি নাম হচ্ছে এরা মাংসাশী নামেও পরিচিত। মাংসাশী মানে কি? যারা অন্য প্রাণীর মাংস ভক্ষণ করে। যেমন ধরো গরু ছাগলের মাংস আমরা কিন্তু গ্রহণ করি, তার মানে হচ্ছে মানুষ হচ্ছে কোন স্তরের খাদক? দ্বিতীয় স্তরের খাদক। ঠিক আছে, এরপর দেখো তৃতীয় স্তর খাদক বলা হয়ে থাকে। তৃতীয় স্তরকে আমরা কিন্তু সর্বোচ্চ স্তরের খাদকও বলতে পারি। এক্ষেত্রে তৃতীয় স্তরের বা সর্বোচ্চ স্তরের খাদক কারা? যারা দ্বিতীয় স্তর খাদকদের খায়, যেমন কচ্ছপ, বক, ব্যাঙ। আবার বলছি দেখো, ব্যাঙ, মানুষ ইত্যাদি। ব্যাঙ কিন্তু অনেক সময় কি খায়? ছোট ছোট বিভিন্ন প্রাণীও খায়। আবার মানুষকে কিন্তু আমি দ্বিতীয় স্তর বললাম, এর আবার তৃতীয় স্তরের মধ্যেও আছে। মানুষ কিন্তু কচি লতা পাতাও কি রান্না করে খায়, আবার পাশাপাশি কি খায়? দ্বিতীয় স্তরকেও খায়। তার মানে হচ্ছে মানুষকে আমি কি বলবো? সর্বভুক প্রাণী। ঠিক আছে, দেখো এদেরকে বলা হয় সর্বভুক। যেমন উদাহরণ দিয়েছে, ডাল, ভাত, আলু ইত্যাদি খায় কে? মানুষ। এবং তার পাশাপাশি আমরা কি খাই? মাছ, মাংস খাই, অর্থাৎ প্রথম স্তরও খাই এবং দ্বিতীয় স্তরও খাই। এজন্য আমি এই স্তরকে অথবা মানুষকে কি বললাম? সর্বোচ্চ স্তরে খাদক অথবা সর্বভুক প্রাণী। আমার কিন্তু লাস্ট টপিকস চলে এসেছে। আমার লাস্ট টপিকস হচ্ছে কোনটি? বিয়োজক। বিয়োজক আমি যেরকম উৎপাদকটি পড়েছিলাম, বিয়োজকটাও কিন্তু অনেকটা কাছাকাছি। বিয়োজক মানে হচ্ছে উৎপাদক, খাদক থেকে শুরু করে সব উপাদান যখন কি করে বিয়োজনের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র মারা যাওয়ার পর অথবা ধ্বংসাবশেষকে ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানে মিশিয়ে মাটির মধ্যে কি করে ফেলে? ডিকম্পোজ অথবা মিশিয়ে ফেলে, তাকে আমি কি বলবো? বিয়োজক। দেখো বিয়োজক তোমাদের বইয়ে কি আছে? সরাসরি এরা পচনকারী নামেও পরিচিত। পরিবেশে কিছু অণুজীব যেমন ব্যাকটেরিয়া ও ছত্রাক তারা মৃত উদ্ভিদ ও প্রাণীর উপর ক্রিয়া করে। এই সময় মৃত উদ্ভিদ ও প্রাণী দেহে কি হয়? রাসায়নিক বিক্রিয়া ঘটে। একটা উপাদান যখন কি হয় মাটির মধ্যে যখন মিশে যায়, অটোমেটিক্যালি কিন্তু মিশে না, বিভিন্ন রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে পচতে শুরু করে। এরপর দেখো ফলে মৃতদেহ ক্রমশ বিয়োজিত হয়ে নানা রকম জৈব এবং অজৈব দ্রব্যাদিতে রূপান্তরিত হয়। এসব দ্রব্যের কিছু ব্যাকটেরিয়া ও ছত্রাক নিজেদের খাদ্য হিসেবে গ্রহণ করে এবং মৃতদেহ থেকে তৈরি বাকি খাদ্য পরিবেশের মাটি এবং বায়ুতে কি হয়? জমা হয়, যা পুনরায়
উপায় উদ্ভিদ ব্যবহার করে। এভাবে প্রকৃতিতে অজীব এবং জীব উপাদানের ক্রিয়া প্রতিক্রিয়া হয়ে বাস্তু সংস্থান সচল থাকে। আমার যে আজকের টপিক বাস্তুতন্ত্রের উপাদান, খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। বলা হয়ে থাকে যতদিন পর্যন্ত বাস্তুতন্ত্রের ইমব্যালেন্স অথবা অস্বাভাবিকতা দেখা যায় না, ততদিন পর্যন্ত কিন্তু এই পৃথিবীর সম্প্রদায় থেকে শুরু করে সব কিছু কিন্তু টিকে থাকবে। কিভাবে আমি একটু বলি, যদি আমার উৎপাদক যদি না থাকতো তাহলে কি হতো? খাদক প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। প্রথম স্তর উৎপাদকের অভাবে বিলুপ্ত হয়ে যেত, দ্বিতীয় স্তর প্রথম স্তরের অভাবে বিলুপ্ত হয়ে যেত, এবং তৃতীয় স্তর অথবা সর্বোচ্চ স্তর দ্বিতীয় স্তর এবং প্রথম স্তরের অভাবে কি হয়ে যেত? নিশ্চিহ্ন হয়ে যেত। অথবা আমি যদি বলি উৎপাদক আছে পাশাপাশি কে আছে? খাদকও আছে, বাট যে কোনো কারণে প্রকৃতি থেকে কি বিলুপ্ত হয়ে গেল? বিয়োজক যদি না থাকে, আমাদের এই পৃথিবী ধীরে ধীরে আস্থা খুঁড়ে অথবা বর্জ্য উপাদানের জমতে জমতে আমাদের এই পৃথিবী একসময় কি হয়ে যাবে? ইমব্যালেন্স ঘটে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যে টপিকসটি পড়েছি, এই টপিকসটি কিন্তু আমাদের জন্য কেন, আমাদের দৈনন্দিন জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। কারণ এই প্রকৃতিতে যে কোনো একটি উপাদান যদি বিলুপ্ত ঘটে, ধীরে ধীরে পৃথিবী নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পথে কি ঘটবে? আবির্ভাব ঘটবে। যেমন ধরো কার্বন নিঃসরণ, অতিরিক্ত কার্বন নিঃসরণের কারণে কিন্তু আমাদের পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, যার কারণে পৃথিবী ক্রমশ উত্তপ্ত হয়ে যাচ্ছে। তাহলে সাফার করছে কারা? সাফার করছে দেখো হিমালয়ের পর্বতচূড়া অথবা অ্যান্টার্কটিকার বরফ গলে যাচ্ছে, সমুদ্রের লেভেল অথবা কি উচ্চতার স্তর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, সে সাথে নিম্ন জায়গার মানুষগুলো মাটি অথবা জায়গা তলিয়ে যাচ্ছে এবং আবাসস্থলের সংকট হচ্ছে। তাহলে এই আজকের টপিকসে বাস্তুতন্ত্রের উপাদানের পাশাপাশি এর ইমব্যালেন্সটাও আমরা কি করব? ভালো করে শিখে ফেলব। ঠিক আছে, আজকে এতটুকু। ধন্যবাদ।